হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 3 পেপারটি রয়েছে, পপুলার কালচার বা জনপ্রিয় সংস্কৃতি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিংশ শতকে ভারতীয় সিনেমা 1916 থেকে 1960 পর্যন্ত ভারতীয় সিনেমার উপরে একটি প্রতিবেদন লেখো। এমন একটি প্রশ্ন তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে। এছাড়া এই প্রশ্নটি ঘুরিয়েও কিন্তু অন্যভাবে আসতে পারে যে ঔপনিবেশিক আমলে চলচ্চিত্র শিল্পের কতটা বিকাশ হয়েছিল, তার উপরেও কিন্তু প্রশ্নটা বলা যেতে পারে। দেখো, ওখানে প্রশ্ন দুই ভাবেই আসতে পারে। এক, ঔপনিবেশিক আমলে চলচ্চিত্র শিল্পের উদ্ভব ও বিকাশ, বা বিংশ শতকে ভারতীয় সিনেমা। তো উত্তরটি যেভাবে লিখবে দেখো, ভারতের চলচ্চিত্রের প্রথম আত্মপ্রকাশ 1896 সালে 7ই জুলাই লুমিয়ার ব্রাদার্স বম্বের ওয়াটসন হোটেলে চলচ্চিত্র প্রথম প্রদর্শন করেন। তবে সর্বসাধারণের জন্য প্রথম দেখানো হয় বম্বের নোভেলটি থিয়েটার্সে। প্রদর্শিত বিষয়গুলি ছিল অ্যারাইভেল অব দ্য ট্রেন, সি ব্রাদার্স প্যারেড অব দ্য গার্ড, স্টোরমি সিস প্রভৃতি। চলচ্চিত্রের শৈশবের নাম ছিল বায়োস্কোপ। এই বায়োস্কোপ শুরু হয়েছিল কিছু নির্বাক ছবি দিয়ে। কলকাতায় মাধ্যমটির জন্ম অষ্টাদশ শতাব্দীর শেষ বা ঊনবিংশ শতাব্দীর একেবারে গোড়ায় হলেও বিদেশে এই মাধ্যমটির আত্মপ্রকাশ হয়েছিল এরও বহু আগে। এই আত্মপ্রকাশে যাদের দীর্ঘ গবেষণা ও অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে, তাদের প্রসঙ্গে দু একটি কথা জেনে রাখা দরকার। ভারতীয় চলচ্চিত্র প্রসঙ্গে আসতে গেলে যাকে বিশেষভাবে স্মরণ করতে হয় তিনি হলেন মিস্টার স্টিভেন্স। 1896 সালে তিনি প্রথম বাংলাদেশে তদানীন্তর স্টার থিয়েটারে নাট্যাভিনয়ের সঙ্গে খণ্ড খণ্ড চলচ্চিত্র দেখাতে শুরু করেন। সেই থেকে তার নাম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। তবে হ্যাঁ, সেই সঙ্গে আরো একজনের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়, তিনি হলেন ফাদার লাফো। সেই সময় তিনিও বিদেশ থেকে ফটোগ্রাফের মেশিন আনিয়ে এখানে ছবি দেখাতে শুরু করেন। তিনি শুধু ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, তিনি সেই সময় সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য ফটোগ্রাফির একটি মেশিনও আনান। এই ফাদার লাফো দুটি কারণে বাংলার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। প্রথমত, তিনি প্রথম বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে চলচ্চিত্র নামক মাধ্যমটিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছিলেন। এই বিষয়টি সমগ্র চলচ্চিত্র জগতে গর্বের বিষয়। দ্বিতীয়ত, যে বাঙালি চলচ্চিত্র প্রতিভাকে দেখতে পাই বাংলার চলচ্চিত্র শিল্পের আদি যুগে, তার প্রথম প্রচেষ্টায় ফাদার লাফো সক্রিয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে সাহায্য করেন। এই বাঙালি প্রতিভা হলেন স্বর্গত হীরালাল সেন। তারপরেই যার নাম করতে হয় তিনি হলেন তার ভ্রাতা স্বর্গত মতিলাল সেন। সেন ভাতৃদ্বয় নামে তারা পরিচিত ছিলেন। প্যারা করে দেখো, ছাত্রাবস্থায় হীরালাল সেন মেতে উঠেছিলেন চলচ্চিত্র নামক মাধ্যমটিতে, এবং সেই সময় থেকে তিনি মিস্টার স্টিভেন্সের প্রদর্শিত চলচ্চিত্র দেখতে শুরু করেন। শুধু ছবি নয়, দেখতে থাকেন তার নানা খুঁটিনাটি বিষয়গুলি নিয়েও খুব সতর্কতার সঙ্গে, এবং তার সম্ভাবনার প্রতি আকৃষ্ট হয়ে আয়ত্ত করতে অগ্রসর হলেন এই নবজাত শিল্পটিকে। সেই থেকে শুরু হয় চলচ্চিত্রের বাঙালি হস্তক্ষেপ। আমরা আজ যাকে চলচ্চিত্র বলি তা আগে পরিচিত ছিল বায়োস্কোপ নামে। বায়োস্কোপ কথাটি আবিষ্কার হয়েছিল মিস্টার স্টিভেন্সের আমল থেকে। স্টিভেন্সের প্রদর্শক যন্ত্রটি ছিল বায়োস্কোপ। সেই থেকে চলচ্চিত্র পরিচিত পায় বায়োস্কোপ নামে। হীরালাল বাবু তার পিতার উৎসাহী পা বাড়ালেন এই অজানা পথে। এর জন্য তাকে ছাড়তে হলো পড়াশোনা। প্রথম থেকেই গভীর উৎসাহী পা বাড়িয়েছিলেন এই মাধ্যমটিতে। এরপর হঠাৎই একদিন তিনি লন্ডনের জন রেঞ্জ অ্যান্ড সন্সের কাছে সিনেমাটোগ্রাফি মেশিনের অর্ডার দিলেন অন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিরও, যেমন অক্সিজেন গ্যাস ব্যাগ, ইথার স্যাচুরেটারের মতো আরো অনেক যন্ত্রপাতির। প্রায় 5,000 টাকা খরচ করে কিনে ফেললেন যন্ত্রপাতিগুলো। সেই সময় ইলেকট্রিক আর্ক ল্যাম্প এবং হাইলাইটের সাহায্যে দেখানো হতো সিনেমা। 1898 সালে হীরালাল বাবু তার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন রয়্যাল বায়োস্কোপ, এবং সেই মেশিনের সাহায্যে তিনি ছবি দেখাতে শুরু করেন। আমাদের অনেকের ধারণা হীরালাল বাবু প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন 1904 সালে আলী বাবা ও 40 চোর ছবির কিছু দৃশ্যাবলী দিয়ে। এই তথ্যটি সঠিক নয়। তিনি আরো পূর্বে এইসব দৃশ্যাবলী প্রদর্শন করেছিলেন। সেই থেকে তার নাম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। এরপর থেকে ভারতের চলচ্চিত্র নিয়ে গবেষণা ও তার প্রদর্শন নিয়মিত হতে শুরু করে। 1907 সালে এম চার্লস পাথের কোম্পানিতে তৈরি ছবি ও প্রদর্শনের দরকারি যন্ত্রপাতি বিদেশ থেকে আনিয়ে নিয়মিত ছবি প্রদর্শন করতেন। এই পর্যন্ত যেসব ছবি প্রদর্শিত হতো তা কোনো থিয়েটার হল বা ময়দানের তাঁবুর নিচে। কিন্তু এভাবে প্রদর্শন করার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। ফলে তার উপযুক্ত আশ্রয়ের প্রয়োজন দেখা দেয়। এই আশ্রয়ের সন্ধানে নেমে এক পার্সি নাম জে এফ মার্ডান 1907 সালে ভারতের প্রথম সিনেমা হল তৈরি করেন কলকাতাতে। তার নাম এলফিন স্টোন পিকচার প্যালেস। দেশি বিদেশি নানান ছবি সেখানে প্রদর্শিত হতে শুরু করে।
চলচ্চিত্র নিয়ে গবেষণা করতে করতে দেখা যাচ্ছে যে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ ছবি মুক্তি পেয়েছিল 1913 সালে। নাম রাজা হরিশ্চন্দ্র। ডি.জি. ফালকে পরিচালিত ও ফালকে অ্যান্ড কোম্পানির প্রথম নিবেদিত ছবি মুক্তি লাভ করলো বম্বের স্যান্ডহার্স্ট রোডের করোনেশন সিনেমা প্রেক্ষাগৃহে। ছবিটির দৈর্ঘ্য 3700 ফিট। সেই থেকে ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি হতে শুরু করলো নির্বাক ছবি তৈরির কাজ। এভাবে প্রথম বেশ কয়েকটি বছর কেটে গিয়েছিল নির্বাক ছবি নিয়ে, তাও আনুমানিক 1927 সাল পর্যন্ত। অনেকেই তখন একে একে এই মাধ্যমটির পথে পা বাড়াতে শুরু করে। বাংলাদেশে চলচ্চিত্র ব্যবসা শুরু হয় 1896 থেকে 97 সালে। হীরালাল সেন সর্বপ্রথম 1901 থেকে 1903 সালের মধ্যে জনপ্রিয় মঞ্চাভিনেতা অমরেন্দ্রনাথ দত্তের সহযোগিতায় ক্লাসিক থিয়েটারে অভিনীত আলিবাবা, ভ্রমর, সীতারাম প্রভৃতি নাটকের দৃশ্যাংশ তুলেছিলেন এবং সেগুলি জনসমক্ষে প্রদর্শিত হয়েছিল। হীরালাল সেনের পরেই যিনি চলচ্চিত্র শিল্পে পুঁজি বিনিয়োগ করতে এগিয়ে আসেন তিনি হলেন জামশেদজি ফ্রামজি মাডান। তিনি মারা যান 1923 সালে, কিন্তু তার দ্বারা প্রতিষ্ঠিত ম্যাডান কোম্পানি 1912 থেকে 32 সাল পর্যন্ত, অর্থাৎ নির্বাক যুগ থেকে সবাক যুগে প্রবেশ কাল পর্যন্ত ছিল চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে একচ্ছত্র অধিপতি। অন্যদিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পুরোধা দাদা সাহেব ফালকে ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে রাজা হরিশ্চন্দ্র 1913 ছবিটি নির্মাণ করে ব্যাপকভাবে গ্রামগঞ্জে প্রদর্শনের আয়োজন করেন। ফালকে উপজীব্য বিষয় করেছিলেন পৌরাণিক ও ধর্মাশ্রিত কাহিনীগুলিকে। সাবিত্রী, লঙ্কা দহন, কৃষ্ণ জন্ম প্রভৃতি ছবিগুলি প্রমাণ করে যে হিন্দু ধর্মাশ্রিত পুরাণ কথা ও ধর্মাচারের বাইরে ফালকে আর কোনো রূপকল্প অন্বেষণ করেননি। বস্তুত ফালকের কাছে চলচ্চিত্র অর্থবহ হয়ে উঠল শুধুমাত্র মনোরঞ্জনের উপাদান হিসেবে নয়, তার কাছে চলচ্চিত্র ধর্ম প্রায় সমার্থক ছিল। অবশ্য তার সঙ্গে বাজারের প্রশ্নটাও ছিল, কেননা ছবি যদি ব্যবসা করতে না পারে তাহলে পরবর্তী ছবিগুলোর প্রযোজনা ও পরিবেশনা দুরূহ হয়ে উঠত। ঠিক মার্কিন প্রযোজক গোল্ড উইনের মতোই ফালকে কিংবা মাডান চলচ্চিত্রকে জনগণের জীবনের অলেখ্য ভাবেননি। তাদের কাছে চলচ্চিত্র হলো সাংস্কৃতিক বাণিজ্যের পরশ মাত্র। ফলে 1913 সাল থেকে 32 সালের মধ্যে নির্বাক ছবির যে প্রবাহ চলেছিল সেখানে কিন্তু সমকালীন আর্থসামাজিক বাস্তবতার বিন্দুমাত্র আভাস পাওয়া যাবে না। লেডি টিচার, হরগৌরী প্রভৃতি ছবিগুলি পরিচালনা করেছিলেন ধীরেন গাঙ্গুলি। ছবিগুলির নামের মধ্যেই প্রমাণ পাওয়া যায় যে 20 ও 30-এর সময়ে ভারতীয় চলচ্চিত্র একটি অখণ্ড বাজারের প্রচেষ্টায় ব্যস্ত আছে। সেখানে আঞ্চলিক বৈশিষ্ট্যগুলির সঙ্গে ভারতীয় জাতিসত্তার আত্মীকরণ সম্পূর্ণ হয়ে ওঠেনি। প্রসঙ্গত উল্লেখ্য যে 1924 সালে ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি ডি.জি. রাজিয়া বেগম নামে একটি ছবি প্রদর্শনীর আয়োজন করেন। বিশেষ উত্তাল সময়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিকে মুখ্য রেখেই রাজিয়া বেগম ছবিটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তদানীন্তন হায়দ্রাবাদ রাজ্যের শাসক নিজামের হুকুমে এই ছবিটিকে নিজামের রাজ্যে দেখানো যায়নি। কিন্তু এই জাতীয় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ভারতীয় চলচ্চিত্রের বিষয়বস্তুতে সমকালীন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক আবর্তের কোনো প্রভাব পড়েনি। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কিছু ছাড় দিয়েছিল, তার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। সেই ঔপনিবেশিক সহযোগিতায় বোম্বাই বন্দর ক্রমশ হয়ে উঠল চলচ্চিত্র ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র। অনেকেই আবার বোম্বাই স্টক এক্সচেঞ্জ কাজ করতেন এবং শেয়ারের টাকা খাটিয়ে যে বিশাল অর্থ উপার্জন করতেন তারই কিছু অংশ ব্যয় করতেন চলচ্চিত্রের ব্যবসায়। বলা বাহুল্য, চলচ্চিত্রকে পণ্য ব্যবসা হিসেবে তখন অনেকেই চিহ্নিত করতে শুরু করেছিলেন। দাদা সাহেব ফালকের সাফল্য বহু প্রযোজকদের অনুপ্রাণিত করেছিল চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ করতে। এরপরে দেখো রয়েছে চণ্ডুলাল শাহের ইতিহাস অনেকটাই উল্লেখিত চিত্রপটের সমধর্মী। তিনি ভারতবর্ষের তথাকথিত সামাজিক ছবির জনক। চণ্ডুলাল শাহ ছিলেন জাতিতে গুজরাটি এবং পেশায় ব্যবসায়ী। চলচ্চিত্র ব্যবসায়ে তিনি প্রচুর অর্থ বিনিয়োগ করেছিলেন এবং পরিবর্তে যেমন মুনাফা করেছিলেন তেমনি চলচ্চিত্র কাহিনীর ক্ষেত্রে ধর্মীয় চেতনার থেকে গুরুত্ব দিয়েছিলেন মধ্যবিত্ত শ্রেণীভিত্তিক সামাজিক বাস্তবতার উপর। তার পরিচালনায় গুণ ও সুন্দরী টাইপিস্ট গার্ল 1924-26 সালে মুক্তি পায় এবং কালক্রমে এই ছবি দুটির সাফল্যের সুবাদে তিনি ধীরে ধীরে নিজস্ব রঞ্জিত ফিল্মস নামক এক বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রযোজনা, পরিবেশনা, পরিচালনার বিষয়টি তখন নিয়ন্ত্রিত হতো ব্যবসায়ের শর্ত অনুসারেই, অর্থাৎ লাভ লোকসানের উপর নির্ভর করে। প্রযোজনা পরিবেশনার ব্যাপারেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। 1923 থেকে 27 সালের মধ্যে ভারতবর্ষে চিত্রগৃহের সংখ্যা 150 থেকে বেড়ে 265-তে পৌঁছে যায়। চণ্ডুলাল শাহ তাই শুধুমাত্র একটি ব্যক্তি নন,
তিনি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষণের অবিচ্ছিন্ন অংশ। কেননা চলচ্চিত্রে পুঁজি নিয়োজিত হয়েছে মহাজনী পুঁজি। প্রথম বিশ্বযুদ্ধের পরিণতিতে ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে উদ্ভূত কালো টাকা এবং শেয়ার বাজার লগ্নিকৃত বিশাল অর্থের কিছু অংশ। লক্ষণীয় টাটা, বিড়লা, ডালমিয়া কিংবা ইস্পাহানি, আদমজি, হাবিব খানেরা চলচ্চিত্র শিল্পে মূলধন বিনিয়োগ করেননি। তাদের ব্যবসা ক্ষেত্র ছিল অন্যত্র। তারা সওদা করতে নেমেছিলেন খোদ ব্রিটিশ পুঁজির সঙ্গে। এবং এই সময় দেখা যায় যে মার্কিনী ছবিতে ভারতবর্ষের বাজার ছেয়ে গেছে। এই ছবির বিষয়বস্তুগুলির মধ্যে খুন, রাহাজানি, বিবাহ বিচ্ছেদের মতো ভাষা স্থূল ঘটনাবলী ছাড়া আর কিছুই থাকতো না। বস্তুত পশ্চিমী ছবিগুলির মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মানুষের আঞ্চলিক বৈশিষ্ট্য, বিভিন্ন জনগোষ্ঠীর স্বাতন্ত্র্যবোধ ও সর্বোপরি শ্রমিক, কৃষক ও অন্যান্য নিপীড়িত শ্রেণীর পারিবারিক ও সামাজিক মূল্যবোধগুলিকে বিচূর্ণ করা। ইতিমধ্যে ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফি কমিটি 1927 থেকে 28 সালে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে সেন্সর বা ছাড়পত্র পাওয়ার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করতে শুরু করে। যদিও চলচ্চিত্রকে এক উন্নত শিল্পে পরিণত করতে উক্ত কমিটির প্রতিবেদন কিছুমাত্র সাহায্য করেনি, তবুও কমিটির চেয়ারম্যান রঙ্গচারিয়া কিছু কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলেন এবং সেন্সর কর্তৃপক্ষকে অনাবশ্যক কঠোর হতে নিষেধ করেছিলেন। যদিও রঙ্গচারিয়া কমিটি সেন্সর কর্তৃপক্ষকে উদার হবার পরামর্শ দিয়েছিলেন, তবুও স্বীকার করে নেওয়া ভালো যে মাডান কিংবা চন্ডুলাল শাহদের ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সরাসরি জেহাদ ঘোষণা করা প্রায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার সামিল হতো। বলা নিষ্প্রয়োজন যে তারা সে পথে যাননি। সুতরাং জাতীয় স্তরে অকিঞ্চিতকর বিষয় নিয়ে যে সমস্ত ছবি তৈরি হতো তার সঙ্গে মেলবন্ধন হলো গোল্ড উইন ও মেয়ারের। ভারতের মানুষকে সাংস্কৃতিক শোষণ করার অবাধ অধিকার পেয়ে গেল বিদেশি শোষক এবং তার দেশজ মহাজনী মুৎসুদ্দি ফাটকাবাজরা। বলা বাহুল্য 1913 সালের মধ্যে যে নির্বাক চলচ্চিত্রের প্রবাহ ছিল, সেই প্রবাহের মূল চরিত্র অক্ষুণ্ণ রইল সবাক চলচ্চিত্র আত্মপ্রকাশের সময় পর্যন্ত, এবং সেই ধারা এখনো চলছে। সবাক চলচ্চিত্রের প্রথম প্রকাশ হয় 1913 সালে আরদেশির ইরানি পরিচালিত আলম আরা 14 মার্চ 1931 সালে মুক্তি লাভ করে বোম্বাই শহরের ম্যাজেস্টিক সিনেমা হলে। ওই সময় দক্ষিণ ভারতের তামিল ভাষায় কালিদাস ও তেলুগু ভাষায় ভক্ত প্রহ্লাদ মুক্তি লাভ করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে নির্বাক যুগে তামিল ও তেলুগু ভাষায় যে সমস্ত ছবিগুলি প্রদর্শিত হয়েছিল তার মৌল ভাবধারা উত্তর ভারতের, বিশেষ করে হিন্দি ছবির চলচ্চিত্রের দর্শন থেকে বিচ্ছিন্ন ছিল না। অর্থাৎ মনোরঞ্জন, বিনোদন ও রাজনীতি নিরপেক্ষ ছবি তৈরি করা, কিন্তু জাত বিচারের প্রশ্নে দাক্ষিণাত্যে একটি স্বতন্ত্র ধারা ছিল যার পুষ্টি হয়েছিল সবাক চিত্র আগমনের অব্যাহতি পরে। 1931 থেকে 1950 সাল পর্যন্ত অর্থাৎ গোটা 30 ও 40-এর দশকে বহু ছবি ছাড়পত্র পায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ভি শান্তরামের দুনিয়া না মানে, প্রমথেশ চন্দ্র বড়ুয়ার দেবদাস, মুক্তি, দেবকী বসুর বিদ্যাপতি এবং সীতা, ভি দামলের সন্ত তুকারাম, ফ্রান্স ওস্টেনের অচ্যুত কন্যা, মেহবুব খানের ওয়াতো, ঔরত শান্তারামের কোটনিস্কি অমর কাহিনী, এস ভাসানের চন্দ্রলেখা, চেতন আনন্দের নিচা নগর, খাজা আহমদ আব্বাসের ধরতি কে লাল ইত্যাদি। 1931 সাল থেকে 54 সাল পর্যন্ত ভারতের নিউ থিয়েটার্স স্টুডিও অপ্রতিহত গতিতে আধিপত্য বিস্তার করেছিল। দক্ষিণ ভারতীয় ছবি করার প্রয়াস অব্যাহত ছিল, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে এমনকি 1947 সালের পরেও ভারতবর্ষের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার কোনো চিহ্ন উপরোক্ত ছবিগুলিতে পাওয়া যাবে না। সামাজিক ছবির বিষয়বস্তু আবর্তিত হতো কখনো জাত বিচারকে কেন্দ্র করে, যেমন বিদ্যাপতি, কখনো চিরাচরিত ধনী দরিদ্র নায়ক নায়িকার মধ্যে অতি সরলীকৃত শ্রেণীদ্বন্দ্বের বহিঃপ্রকাশের মধ্যে। একমাত্র দক্ষিণ ভারতীয় ছবিতে তীব্রভাবে জাত বিচারের অন্ধত্বকে আক্রমণ করা হয়েছে। এখানে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তামিলভাষী মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, কেননা তামিল ব্রাহ্মণদের অনেকেই তামিল ভাষার পরিবর্তে অধিকতর গুরুত্ব দিতেন সংস্কৃত ভাষাকে। তার সঙ্গে জাত বিচারের অন্ধত্ব তো ছিলই। তাই এই ছিল বিংশ শতকে ভারতীয় সিনেমা 1916 থেকে 1960 পর্যন্ত, বা ঔপনিবেশিক ভারতে চলচ্চিত্র শিল্পের উদ্ভব বিকাশ, তার উপরে প্রজেক্ট অ্যান্সার হিসেবে 1000 ওয়ার্ডের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়া তোমরা 10 নম্বরের অ্যান্সার এটা তোমরা পড়ে 10-এর মতো করে নিজেরাও করে নিতে পারবে। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।